ওয়েলকাম টু অ্যাটমিস্ট্রি চ্যানেল। আমি তোমাদের রসায়নের দুলাল স্যার। কেমন আছো সকলে? ভালো আছো তো? পড়াশোনা কেমন চলছে? আমার আগের ক্লাসগুলো সবাই দেখেছো? কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 11-এর রেডক্স রিঅ্যাকশনের লেকচার 6। এই ক্লাসে আজকের আমরা টপিক আগেই উল্লেখ করে দিয়েছি যে কি হবে। কয়েকটি বিশেষ যৌগে মৌলের জারণ সংখ্যা নির্ণয়, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। বিক্রিয়া থেকে জারক ও বিজারক পদার্থ নির্ণয়, একই পদার্থ জারক এবং বিজারক পদার্থ রূপে আচরণ, ডিসপ্রপোর্শনেশন অর্থাৎ অসমঞ্জস, কমপ্রপোর্শনেশন সমঞ্জস এবং ইম্পর্টেন্ট কিছু জারক ও বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার। আজকের টপিক এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে যদি ক্লাস খুব লেন্দি না হয় আমরা শেষে কিছু রিঅ্যাকশন করাবো। চলো আজকের ক্লাস আমরা শুরু করি। ক্লাসগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করবে বন্ধুদেরকে, যাতে তারাও এই ক্লাসটা দেখতে পায়, এবং তোমরা এবং বাকিদেরকেও বলবে যাতে সাবস্ক্রাইব করে রাখে এবং ক্লাসগুলোকে লাইক দেবে, যাতে আমি আরো ক্লাস বানানোর জন্য মোটিভেশন পাই। তোমাদের ভালোবাসাই আমাদের ক্লাসগুলোকে আরো বেশি অ্যাট্রাকটিভ করে তুলবে। চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। আবার একবার জিজ্ঞাসা করি, সবাই ভালো আছো তো? ঠিক আছে, কমেন্টে জানিও। তাহলে জারণ সংখ্যা নির্ণয়ের মধ্যে আমরা সেই সমস্ত জারণ সংখ্যাগুলো আজকে দিয়েছি যেগুলো হয়তো করা হয়নি এই 5টা ক্লাসের মধ্যে। তার মধ্যে আমি মার্ক করে রেখেছি যে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা। ক্রোমিয়ামের জারণ সংখ্যার জন্য আমাকে জানতে হবে যে বাকিদের জারণ সংখ্যা কত। অলরেডি জারণ সংখ্যা আমি ক্যালকুলেশন করার জন্য প্রিভিয়াস 5টা ক্লাস করেছি। তাই একটা কথা আবার বলে দিই, যারা আগের ক্লাসগুলো দেখোনি তাদেরকে বলবো এই ক্লাসটা করার আগে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবে, কারণ এই ক্লাসে ইন ডিটেলসে আমি আর আগের ক্লাসটা ব্যাখ্যা করব না, তাহলে ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে। তাই আগের ক্লাসগুলো দেখে এটা দেখবে, তাহলে অনেকটা সহজ মনে হবে এবং ভালো লাগবে। চলো শুরু করি। আমরা জানি NH4 কিন্তু অ্যামোনিয়াম আয়ন তৈরি করে। আমি একটু সাইডে লিখছি অ্যামোনিয়াম প্লাস। যখন কোনো যৌগ হিসাবে আমি ওকে ধরে নিচ্ছি তখন মোটের উপর এর জারণ সংখ্যা কিন্তু +1। তাহলে বলতে পারি 2 ইন্টু +1, 2 ইন্টু +1 প্লাস কত আছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামের জারণ সংখ্যা বলেছে এটা দুটি আছে, তাহলে 2x, দুজনের জন্য 2x। 7 ইন্টু অক্সিজেনের জারণ সংখ্যা প্রায় ম্যাক্সিমাম জায়গায় বললাম 99% কেস -2 হবে। ওভারঅল যৌগটা নিউট্রাল আছে, তাহলে +2 + 2x -14 = 0, 2x - 12 = 0, 2x = 12 বা +12 and x = +6। তাহলে আমাদের অ্যামোনিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? +6। খেয়াল করো তোমাদেরকে যে কোশ্চেনটা আমি করিয়েছি পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, যে কোশ্চেনটা আমি করিয়েছি সোডিয়াম ডাইক্রোমেট Na2Cr2O7, সবগুলোর সেম কোশ্চেন এবং সেম টাইপ, শুধু পটাশিয়াম, অ্যামোনিয়াম আর সোডিয়াম সেম কোশ্চেন, সেম ক্যালকুলেশন। তাহলে আমি আগের দুটো করিয়েছিলাম, এটা দিয়ে দিলাম পরীক্ষাতে, যাতে তোমরা বিভ্রান্ত না হও সেই জন্য আমি করে দিচ্ছি। চলো নেক্সট 2 নম্বর কোশ্চেন কিন্তু জটিল যৌগ বোঝার একটা টেকনিক আছে, যে থার্ড ব্র্যাকেট আছে। এই থার্ড ব্র্যাকেট হচ্ছে জটিল যৌগ বোঝার টেকনিক। আমাদের ক্লাস 12 এর কমপ্লেক্স কেমিস্ট্রি বা কোঅর্ডিনেট কেমিস্ট্রিতে আমরা জটিল যৌগটা পড়বো, সেখানেও জারণ সংখ্যা ক্যালকুলেশন হবে। প্রসেস সেম, জারণ সংখ্যার জন্য আলাদা কোনো প্রসেস নেই, সেম ক্যালকুলেশন। তাহলে কার বলেছি? ক্রোমিয়ামের। চলো ক্রোমিয়াম একটা আছে তাই x। অ্যামোনিয়া, দেখো অ্যামোনিয়াম আয়ন হলে, বাম দিকটা একটু খেয়াল করি, অ্যামোনিয়াম আয়ন হলে অ্যামোনিয়াম আয়ন হলে প্লাস অর্থাৎ +1, কিন্তু অ্যামোনিয়া হলে আমরা তাকে নিউট্রাল যৌগ হিসাবে চিনি। খেয়াল করো অ্যামোনিয়া মানে NH3, ওর মাথায় কোনো পজিটিভ বা নেগেটিভ নয়, তার মানে 6 × 0
প্লাস ক্লোরিন মানেই এখানে ক্লোরিন মানেই -1, 3 ইন্টু -1 ইকুয়ালস টু 0। তাহলে x - 3 ইকুয়ালস টু 0, x সমান +3। বোঝা গেল? অ্যামোনিয়া নিউট্রাল কম্পাউন্ড, তাই এর জন্য আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 0 পাবো। বোঝা গেল আশা করছি। যদি না বোঝা যায় কমেন্টে জানাবে, আমি আবার রিপিট করব, যেগুলো ঘুরে রিপিট করতে হবে বোঝাতে হবে তোমরা জানিয়ে দেবে। চলো নেক্সট কোশ্চেন আছে আমাদের, এটাও জটিল যৌগ। এটা হচ্ছে কি K4FeCnH6। নামগুলো বলছি না, নামগুলো এখন বলে লাভ নাই, এদের একটা নাম আছে আইপিএসি। তাহলে আমার এখানে আয়রনের জানতে চেয়েছে, তাহলে আমরা জানি পটাশিয়াম হচ্ছে কি গ্রুপ 1, অর্থাৎ গ্রুপ 1 এলিমেন্ট। গ্রুপ 1 এলিমেন্টের জন্য যৌগ হিসাবে একটাই জারণ সংখ্যা থাকে, সেই জারণ সংখ্যাটা কত? অলওয়েজ +1। গ্রুপ 1 এ কারা আছে? হা লি না কি রব সে ফরিয়াদ, হা লি না কি রব সে ফরিয়াদ। এটা বাদ দেব তেজস্ক্রিয়ার জন্য। এইটার একটু ডিস্টার্ব আছে। কোন ধরনের ডিস্টার্ব? যে সব সময় একই ভ্যালু দেয় না। ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সঙ্গে -1 আর বাকি সমস্ত +1। তাই এই দুটো বাদ দিয়ে বাকি যারা আছে সব সময় যৌগ হিসাবে যতবার থাকবে তারা সবাই +1 দেবে। তাহলে 4টা পটাশিয়াম 4 ইন্টু +1, আয়রন আছে একটা X, আর সায়ানাইড আছে Cn আছে। আমরা জানি কোন যৌগকে যদি KCN মনে মনে চিন্তা করি, দেখো K+ লিখি প্লাস Cn-, তার মানে Cn এর ক্ষেত্রেও জারণ সংখ্যা একসঙ্গে লিখলে -1 পাবো। তাহলে 6 ইন্টু -1 ইকুয়ালস টু 0। যখন কোনো যৌগের জারণ সংখ্যা ক্যালকুলেশন করতে সমস্যা হবে, তখন ওই যৌগ সম্পর্কিত অন্য কোনো কোশ্চেন জানা থাকলে সেটাকে লিখে তুমি আয়নে ভাঙো, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে যে অ্যাকচুয়াল কত হবে। চলো তাহলে যাই। এটা হচ্ছে 4 প্লাস x - 6 ইকুয়ালস টু 0, x - 2 ইকুয়ালস টু 0, x সমান +2। বোঝা গেল? তাহলে এই যৌগে আয়রনের জারণ সংখ্যা +2। চলো নেক্সট মাঝে মধ্যে এটাও এক্সামে দেয়। আয়রনের জারণ সংখ্যা কত? CO সম্পর্কে আমরা আইডিয়া করি। CO বলতে কার্বন মনোক্সাইড। এটা যখন জটিল যৌগে পড়াবো তখন এই গ্রুপটার নাম হবে কার্বনিল। এখন কার্বনিল ছাড়লাম, কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড যদি মনে মনে ধরে নিই, না এখানে প্লাস আছে না এখানে মাইনাস আছে, এটা নিউট্রাল যৌগ, তাই জারণ সংখ্যা 0। যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি x + 5 ইন্টু 0, ওভারঅল মোটের উপর কোনো চার্জ নাই, তার মানে 0, অর্থাৎ x সমান 0। এটাই জয়েন্টের কোশ্চেন হিসাবে বা নিটের কোশ্চেন হিসাবে দেয়, নিম্নলিখিত কার জারণ সংখ্যা সর্বনিম্ন। তখন দেখবে এরকম একটা অপশন থাকবে, সবার +1 +2 +3 এরকম কিছু থাকবে, এখানে আয়রনের 0 আসবে। ভালো করে এগুলো খেয়াল করবে, এগুলো সব এক্সাম রিলেটেড কোশ্চেন, যা এখানে জারণ সংখ্যা নির্ণয় করাচ্ছি বোর্ড সিলেবাসের সঙ্গে সঙ্গে কিন্তু জয়েন্ট নিটেরও এই ধরনের জারণ সংখ্যাই পড়ে, এর বাইরে তেমন কিছু পড়ে না। হয়েছে? এবার চলো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে দুটো নাইট্রোজেনের মাথায় দাগ দেওয়া আছে, জারণ সংখ্যা জানতে চাইবে দুটোরই। স্যার তাহলে কি আমি গড় ক্যালকুলেশন করব? একদম ভুল হয়ে যাবে। এটাকে প্রথমেই আমরা আয়নে ভেঙে নেব। আয়নে ভাঙলে একটা হবে NH4+, আরেকটা হবে NO3-। এবার চিন্তা করব এর জারণ সংখ্যা এইভাবে, এর জারণ সংখ্যা এইভাবে। খেয়াল করে দেখো, আমরা যখন নেগেটিভ চার্জের এবং পজিটিভ চার্জের জারণ সংখ্যা নির্ণয় করা শিখিয়েছিলাম তখন কিন্তু এই দুটো কোশ্চেন ছিল। আবার করে দিচ্ছি, নাইট্রোজেনের জায়গায় x ধরছি, 4টি হাইড্রোজেন আছে, 4 গুণিত +1, ওভারঅল মাথায় চার্জ আছে +1। তাহলে x + 4 ইকুয়ালস টু +1, x সমান -4 + 1 সমান -3। তাহলে এই যে নাইট্রোজেনটা আছে এর জারণ সংখ্যা হয়ে গেল -3। চলো পরেরটা দেখি, পরেরটা জারণ সংখ্যা। পরেরটা কি করব, যে আবার x ধরবো নাইট্রোজেনের জন্য, 3টা অক্সিজেন আছে, -2 ইকুয়ালস টু -1। তাহলে x - 6 ইকুয়ালস টু -1 and x সমান +6 - 1 ইকুয়ালস টু +5। তার মানে এই নাইট্রোজেনের জারণ সংখ্যা +5, এই নাইট্রোজেনের জারণ সংখ্যা +5। বোঝা যাচ্ছে? চলো নেক্সট, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে স্ট্রাকচার এটা দুই ভাবে জানতে চাই।
একটা গড় ক্যালকুলেশন আর একটা পাটে পাটে ক্যালকুলেশন। পরীক্ষায় গড়টাই বেশি দেয়। গড় বলতে কি, কার্বন 3টা আছে, 3x যুক্ত অক্সিজেন 2টো আছে, 2 × -2 = 0। তাহলে বলতে পারি 3x - 4 = 0, 3x = +4 and x = +4/3। এটা হলো গড় ক্যালকুলেশন। যদি পাটে পাটে দেয় তাহলে খেয়াল করো, পাটে পাটে ক্যালকুলেশন দিলে আমাকে জানতে যেটা হবে সেটা হচ্ছে কি, গঠন। তাহলে গঠন হচ্ছে 3টে কার্বন আছে, কার্বন ডাবল বন্ড কার্বন ডাবল বন্ড কার্বন, এদিকে ডাবল বন্ড ও, এদিকে ডাবল বন্ড ও। এবার একটু বোঝার চেষ্টা করি। স্ট্রাকচার থেকে জারণ সংখ্যা নির্ণয় অ্যাকুরেট, 100% অ্যাকুরেট এবং সুবিধা, কিন্তু আমরা স্ট্রাকচার সবার জানি না বলে ফর্মুলা আকারে করি। তাহলে এই অক্সিজেনটা -2 পাবে। যারা বুঝতে পারোনি তার মানে বুঝে নেব তারা প্রিভিয়াস ক্লাস করনি। প্রিভিয়াস ক্লাস দেখবে, কেন -2 হবে বুঝতে পেরে যাবে। এটা -2 তার জন্য এটা +2, একইভাবে এটা -2 তার জন্য এটা +2, মাঝে কার্বনটা 0। তাহলে হিসাব করে দেখো, একটা কার্বন আছে +2, আরেকটা কার্বন আছে +2, দুটি অক্সিজেনই -2, কিন্তু মিডলি কার্বনটা হচ্ছে কি 0। গড় করে দেখলে যে 3টা কার্বন মিলে মোট এটা পাবে, মোট এটা পাবে 3টা কার্বন মিলে। তাহলে একটা কার্বন কত পাবে, 4/3। বোঝা গেল? বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন, দেরি করব না। এখানে দেখো NOCl, অ্যাকচুয়ালি আমি 3 জনেরই জারণ সংখ্যা দিতে পারে। এখানটা কোশ্চেনটাই আছে কি, যে 3 জনের জারণ সংখ্যা জানতে গেলে আমাকে একটু ছোট্ট ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার মুখস্থ থাকলেই হবে। বলেছিলাম ফোন, আমরা যে মোবাইল ফোনে ক্লাসটা দেখছি বা ব্যবহার করছি, সেই ফোন, আমরা প্রত্যেকেই ফোন ব্যবহার করি, তাই মনে রাখবো ফোন। FONCL BRISC and H, এটা ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার লিখলাম, EN অর্ডার, ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার। তাহলে এই অর্ডারে বোঝা যাবে বন্ডের জন্য কে নেগেটিভ চার্জ পাবে, কে পজিটিভ চার্জ পাবে। এবার খেয়াল করে দেখি যে আমার বন্ড আছে নাইট্রোজেন ভার্সেস ক্লোরিন। দেখো তো, নাইট্রোজেন ভার্সেস ক্লোরিন, কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অফকোর্স নাইট্রোজেন। তাহলে এই বন্ডের জন্য নাইট্রোজেন -1, ক্লোরিন +1, একটা অ্যান্সার হয়ে গেল। একই রকম ভাবে অক্সিজেন ভার্সেস নাইট্রোজেন, অক্সিজেন ভার্সেস নাইট্রোজেন, সেই হিসাবে অক্সিজেন পাবে -2, নাইট্রোজেন পাবে +2। তাহলে নাইট্রোজেনের এই দুটো হিসাবে গড় করলে মোটের উপর নাইট্রোজেন +1, আমি রেড কালারে করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। মোটের উপর নাইট্রোজেন কত পাবে, মোটের উপর নাইট্রোজেন +1, ক্লোরিনও +1, অক্সিজেন -2। দেখে নাও, যেহেতু NOCl নিউট্রাল যৌগ, তাহলে টোটাল তো 0 হবে। এই যে +1 +1 +2 -2 0। এইরকম কোশ্চেন দিলে 3টে জিজ্ঞেস করবে না, একটা জিজ্ঞেস করবে। আমি 3টে লিখে দিলাম, যে কোনোটা খুশি জিজ্ঞেস করতে পারে। এরপরে আছে কি, সোডিয়াম নাইট্রোক্লোরাইড, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7, সোডিয়াম নাইট্রোক্লোরাইড। এই যৌগটা দেখবে যখন আমি তোমাদের অর্গানিক শুরু করব, অর্গানিক শুরু করলে সালফারের শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়। চলো সেটা পরের ব্যাপার, আপাতত আমরা আয়রনের জারণ সংখ্যা নির্ণয় করি। তাহলে দুটো সোডিয়াম আছে, আমরা অলরেডি শিখে এসেছি সোডিয়ামের যৌগে যখন থাকে তখন +1 হয়। Fe একটা আছে X, সায়ানাইড মানে Cn-, KCN K+, Cn-, মনে রাখার টেকনিকও বলে দিলাম। তাহলে 5 × -1। NO হচ্ছে নাইট্রোসোনিয়াম আয়ন হয়, নাইট্রোসোনিয়াম আয়ন, এর জারণ সংখ্যা দুটো হয়। আপাতত তোমাদেরকে বোঝানোর জন্য বলছি 1। এর উচ্চারণ যখন নাইট্রোসিল হয় তখন 0 হয়, আর নাইট্রোসোনিয়াম হলে তখন হয় +1। তোমরা +1 ধরেই করো। তাহলে +1 = 0। তাহলে এটা হচ্ছে +2, এটা হচ্ছে X, এটা হচ্ছে -5, এটা হচ্ছে +1 = 0। তাহলে +2 আর +1 +3 আর -5 সমান -2 = 0, X সমান +2। ভালো করে প্র্যাকটিস করবে, এগুলোও কিন্তু দিতে পারে কোশ্চেনে। ছায়াতেও আছে, সাতরাতেও আছে, জয়েন্ট লেভেলের যে কোনো বইয়ে এই কোশ্চেনগুলো আছে, জয়েন্ট নিট লেভেলের। তাই আমরা এখন থেকে রেডি হয়ে থাকবো, কোশ্চেন দিতেই পারে। এবার আসছি যে এই যৌগে Fe জারণ সংখ্যা কত হবে, সেম ক্যালকুলেশন। Fe এর জন্য H ধরে নিই, H2O এর মাথায় কোনো চার্জ থাকে না,
নিউট্রাল যৌগ, তাই 5 ইন্টু 0। আবার দেখো সেই নাইট্রোসিল এসে গেছে, নাইট্রোসিল বলবো না, নাইট্রোসোনিয়াম। কত হয়? +1 ধরি আমরা, তাহলে চলো একটাই আছে, কিছু নেই মানে +1। আর SO4 কত হয়? -2 = 0। একটাই আছে, SO4 কে একসঙ্গে ধরবো, SO4 কে একসঙ্গে ধরবো। যদি ভুলে যাও এইরকম মনে রাখো, H2SO4 বা K2SO4, এটাকে ভাঙলে 2H+ and SO4 2-। যদি তাও অসুবিধা হয় তাহলে আমরা সবচেয়ে সহজ আমরা শুরুতেই করেছিলাম জিঙ্ক সালফেট নিয়ে জারণ বিজারণ পড়ানোর জন্য, সেখানে লিখেছিলাম Zn2+ SO4 2-। তাহলে SO4 কে আমি সালফার আর অক্সিজেন আলাদাভাবে ধরবো না, আলাদাভাবে না ধরে টোটাল SO4 এর মাথায় চার্জটা ধরবো, তাহলে -2। চলো তাহলে এটা ক্যালকুলেশন করে নেই। x +1 -2 = 0। তাহলে x -1 = 0, x সমান +1। এবার বলে দিই পরীক্ষায় কোশ্চেন কিভাবে পড়ে। ডাইরেক্ট এই কোশ্চেনটা দিয়ে বলবে এফি জারণ সংখ্যা কত। সাইডে দুটো জিনিস লিখে রেখেছি ইম্পর্টেন্ট। ব্রাউন রিং এ, কি ব্রাউন রিং, বাংলায় আমরা লিখেছি বাদামি বলয়। HNO3 শনাক্তকরণের জন্য, HNO3 তোমরা নিচু ক্লাসে পড়েছো। এবারে এটাকে 11 এসে পড়ে নেবে যে NO3-। HNO3, NO3- মানে H হতে হবে এমন কোনো মানে নাই, NaNO3ও হতে পারে। তাই 11 এসে তোমাদের পড়াবো NO3- এর শনাক্তকরণে আমাদের ব্রাউন রিং এসেছিল। খেয়াল করবে তোমাদের 3 প্রকার অ্যাসিড ছিল, একটা হচ্ছে H2SO4, HCl এবং HNO3। এদের শনাক্তকরণের জন্য HNO3 সময় বাদামি বলয় তৈরি হয়েছিল। সেই বাদামি বলয়ের সংকেত হচ্ছে এটা। কোশ্চেন পড়বে ব্রাউন রিং এ আয়রন বা Fe জারণ সংখ্যা কত? +1। জেনারেলি ভালো করে শোনো, জেনারেলি এফির জারণ সংখ্যা 2 প্রকার হয়, একটা হচ্ছে +2, একটা হচ্ছে +3, কিন্তু ব্রাউন রিং এ হয়েছে +1। এই জন্যই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো নেক্সট। আমাদের এই যৌগে একটা হচ্ছে গড় হিসাবে দিয়ে দিতে পারে, গড় হিসাবে নাইট্রোজেনের জারণ সংখ্যা দিলে 3x ++ 1 = 0। তাহলে 3x + 1 = 0, 3x সমান -1, x সমান -1/3। নিট জয়েন্টের ক্ষেত্রে এই কোশ্চেনটা থাকবে, সঙ্গে আরো কিছু কোশ্চেন থাকবে। বলবে কার জারণ সংখ্যা সর্বাধিক বা কার জারণ সংখ্যা সর্বনিম্ন, সেখানে কিন্তু মাইনাস ভ্যালুতে সবই আনসার। আমার যে কোশ্চেনটা আমি দেখেছি সেখানে সবই মাইনাসে আছে, -1, -2, -3 আর -1/3। সর্বোচ্চ কে বড়? তখন মনে হবে এই -1/3টাই বড়। সেই কোশ্চেনটা বাদ দিলাম, অ্যাটলিস্ট জারণ সংখ্যাটা শিখে রাখি। স্যার যদি প্রত্যেকটা নাইট্রোজেনের হিসাব করতে চাই, চলো কোনো অসুবিধা নেই। নাইট্রোজেন হাইড্রোজেনের মধ্যে আমরা জানি নাইট্রোজেন বেশি নেগেটিভ হয়, হাইড্রোজেন সেই তুলনায় পজিটিভ। তাহলে এই বন্ডের জন্য হাইড্রোজেন +1 এন্ড নাইট্রোজেন -1। এবারে নাইট্রোজেনে বন্ড থাকলে ভাগ পাবে না, এই নাইট্রোজেনে বন্ড থাকলে কোনো ভাগ পাবে না। তাহলে এই নাইট্রোজেন বন্ডের জন্য, এই বন্ডের জন্য এও ভাগ পাবে না, এও পাবে না। এই বন্ডের জন্য এও ভাগ পাবে না এন্ড এও পাবে না। এই বন্ডের জন্য এ কেউ ভাগ পাবে না। তাহলে একমাত্র ভাগ এইখান থেকে এসেছে, বাকিগুলো 0। বোঝা গেল? তাই প্রত্যেকটা নাইট্রোজেন যদি ক্লিয়ারলি জিজ্ঞেস করে তাহলেও আমরা এখানে করে দিলাম, অর্থাৎ তোমরা শিখে গেছো। আর যদি ক্লিয়ারলি না জিজ্ঞাসা করে, গড় জিজ্ঞাসা করে, তাও তোমাদেরকে শেখানো হলো। এইটার নাম হচ্ছে হাইড্রাজোয়িক অ্যাসিড, HN3। NH3 কে বলা হয় অ্যামোনিয়া, HN3 এর নাম হচ্ছে হাইড্রাজোয়িক অ্যাসিড। ক্লিয়ার? চলো, আমরা বলেছিলাম একটু আগে যে অর্গানিকেস আমরা যখন সালফারের শনাক্তকরণ পড়বো তখন সোডিয়াম নাইট্রোপুসাইড দিয়েছিলাম। অ্যাকচুয়ালি নাইট্রোপুসাইড দিলে এই যৌগটা তৈরি করে যার বর্ণ হচ্ছে বেগুনি, তাই কথাটা বলে রাখলাম, যখন পড়াবো আবার খেয়াল করিয়ে দেব। এখন আপাতত জারণ সংখ্যা নির্ণয় করি। 4টা সোডিয়াম আছে, 4 × +1 প্লাস Fe মানে একটাই আছে x, আবার Cn এসেছে নিশ্চয়ই তোমরা জানো, Cn মানে 5 × -1। NOটার জন্য আমরা ধরেছিলাম +1, তাহলে একটা +1। সালফার হচ্ছে অক্সিজেনেরই দলের লোক, কারণ কি ছিল? অক্সিজেন, সালফার, সেলেরিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম একই লাইনে। অক্সিজেনের যা হবে সেরকম চিন্তা করেছি আমরা। এগুলো ট্রিক্স দিয়ে পড়াবো। ওল্ড স্টাইল সে তো পচা, ওল্ড স্টাইল সে তো পচা, এরকম করে আমরা পুরো পি ব্লকের শ্রেণী আমরা ছন্দ আকারে মুখস্থ করে নেব। তাহলে সালফার হচ্ছে -2 = 0,
তাহলে এটা হয়ে গেল +4, এটা হয়ে গেল x, এটা হয়ে গেল -5, এটা হয়ে গেল 1, এটা হচ্ছে -2। একটু হিসাব করে নিই, +4 আর +1 +5, +5 +5 এ কেটে যাবে। তাহলে পড়ে থাকছে x - 2 = 0, x সমান +2। ক্লিয়ার? তাহলে আমাদের বিশেষ কয়েকটা কোশ্চেনের জারণ সংখ্যা নির্ণয় মনে হচ্ছে রয়ে গেছিল, সেগুলো আমি করে দিলাম। এবার আমাদের যে পয়েন্টটা পড়বো 2 নম্বর পয়েন্ট, যার জারণ সংখ্যা নির্ণয় এখনো অসুবিধা থাকবে সে অবশ্যই বলবে। যে এবারে কি পড়বো, বলা আছে কি বিক্রিয়া থেকে, অর্থাৎ এই যে একটা দুটো বিক্রিয়া দিলাম, এদের থেকে জারক আর বিজারক পদার্থ নির্ণয়। অনেকগুলো কোশ্চেনই আছে, বাট আমি একটা কি দুটো প্র্যাকটিস করালে বাকিগুলো ইজিলি বুঝতে পারবে। এবার দেখো কেন বলেছিলাম যে প্রিভিয়াস ক্লাসটা দেখে রাখবে যারা দেখোনি বিগত 5টা ক্লাস, কারণ আমি এখানে এর জারণ সংখ্যা +3 লিখছি, ডাইরেক্ট লিখলাম। যারা ক্লাস করেছে তারা বুঝতে পারবে কেন, যে 3টা Cl মানে 3Cl- তো Fe একা 3+ হবে। একই রকম ভাবে এটা হচ্ছে +2 হবে, এখানে ঠিক একদম FeCl2 আছে +2 এন্ড SnCl4 হচ্ছে +4। এবার বলি Fe থেকে Fe2+ যদি যায়, বললাম Fe3+ থেকে Fe2+ এ যা মানে কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করা, এটাকে আমরা বিজারণ বলি, এটাকে আমরা বিজারণ বলি। একই রকম ভাবে Sn2 থেকে যদি Sn4 এ যায়, তাহলে হচ্ছে দুটা ইলেকট্রন বেরিয়ে যাওয়া, এটাকে আমরা জারণ বলি। কিন্তু জানতে চেয়েছি জারক এবং বিজারক। খেয়াল করো একদম শর্টকাট মেথড লিখেছিলাম, ইলেকট্রন যে ছাড়ে সে হলো বিজারক, একদম ছোট্ট করে। আর ইলেকট্রন যে গ্রহণ করে সে হলো জারক। ক্লিয়ার? তাহলে কে ছেড়েছে দেখে নাও, কে ছেড়েছে SnCl2, কে ছেড়েছে SnCl2। তাহলে আমরা বলে দেব যে SnCl2 হয়ে গেল ছেড়েছে মানে বিজারক। কেন বিজারক না বিজারক সেটা আমাদের প্রিভিয়াস ক্লাসটা একটু দেখে নেবে। আর গ্রহণ যে করেছে সে হলো জারক, অর্থাৎ FeCl3 হলো জারক, FeCl3 হয়ে গেল জারক। ক্লিয়ার? তাহলে ইলেকট্রন যে ছাড়ে সে হলো বিজারক, আর ইলেকট্রন যে গ্রহণ করে সে হলো জারক। চলো নেক্সট কোশ্চেন। এবার স্যার K2Cr2O7, একটু আগেই বলেছিলাম যে এর জারণ সংখ্যা হচ্ছে +6, আমি আজকে করেছি NH4 এর হোল 2 Cr2O7 আর K2Cr2O7 Na2Cr2O7। এখানে আয়োডিন -1, এখানে যাই হিসাব করো সেম হিসাবে থাকবে। দেখো এখানেও সালফেট আছে, এখানেও সালফেট আছে, তাই যদি জারণ সংখ্যা লিখতে চাও এটা +6 হবে, এখানেও +6 হবে। চেঞ্জ দেখবো, চেঞ্জ যেন হয়। এখানে ক্রোমিয়াম +6, এইখানে যদি ক্রোমিয়াম দেখো যৌগটাকে ভাঙলে দেখতে পাবে +3 হয়েছে। আর এখানে I2 একা অবস্থায় আছে, মুক্ত অবস্থায়, এবার নিজের সাথে বন্ড করলে 0 হয়, একদম ফার্স্ট ক্লাস। সেখানে বলেছিলাম ক্যালকুলেশন দেখে নাও, I- থেকে I2 হয়েছে, তার মানে ইলেকট্রন বেরিয়ে গেছে। ইলেকট্রন বেরিয়ে যদি যায়, ইলেকট্রন যে ছাড়ে, খেয়াল করে এই যে উপরে লেখা আছে ইলেকট্রন যে ছাড়ে তাকে কি বলেছি, ইলেকট্রন যে ছাড়ে বিজারক। তার মানে আমার Ki হয়ে গেল বিজারক। আমি এখানে লিখছি জায়গা কমানোর জন্য, তাহলে Ki হয়ে গেল বিজারক, বিজারক। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এই যৌগটা ইলেকট্রন গ্রহণ করেছে। কেন? কারণ 6+ থেকে 3+ হয়েছে, অর্থাৎ +3 ইলেকট্রন। তাহলে ইলেকট্রন যে গ্রহণ করে তাকে আমরা বলেছি জারক। ইলেকট্রন যে গ্রহণ করে তাকে আমরা কি বলেছি, জারক। এইটা হয়ে গেল আমাদের জারক। কে রিঅ্যাকশন থেকে জারণ বিজারণ বোঝা গেল? চলো দেরি করব না। এবারে বলেছে একই পদার্থ, অর্থাৎ একটাই যৌগ, সে জারকও হবে বিজারকও হবে। তার মানে কি, একটা পদার্থ জারক হবে বিজারক হবে, তাহলে জারক যদি হয় নিশ্চয়ই প্লাস ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে কি, আর বিজারক যদি হয় তার মানে নিশ্চয়ই মাইনাস ইলেকট্রন, মানে ইলেকট্রন বর্জন করে। কথাটা বোঝা যাচ্ছে? ইলেকট্রন বর্জন করে। তাহলে দেখা যাক, এখানে H2O2 তে O2 বলছে কি, আমরা জানি পারক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা হয়
পারক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -1 আর এখানে হচ্ছে নরমাল জলে -2 আর O2 জন্য 0। একটু খেয়াল করে দেখি, যখন আমি এটা থেকে এটার কথা বলবো নিশ্চয়ই প্লাস ইলেকট্রন, আবার এটা থেকে এটার কথা বলবো নিশ্চয়ই মাইনাস ইলেকট্রন। তাহলে একটা যৌগ ইলেকট্রন ছাড়ছে আবার গ্রহণও করছে। যখন ইলেকট্রন গ্রহণ করে তখন কি বলেছি? জারক। যখন ইলেকট্রন ছাড়ে অর্থাৎ বর্জন করে তখন বিজারক। তাহলে আমার লেখার দরকার নেই, এটা জারক বিজারক উভয় রূপে আচরণ করে। হয়তো তোমাকে কখনো কোনো কোশ্চেন দিল নিম্নলিখিত কোনটি জারক বিজারক উভয় রূপে আচরণ করে, তুমি এইরকম ভাবে অ্যান্সার করার চেষ্টা করবে, ভাববে যে দেখো তো একটা যৌগ থেকে ইলেকট্রন ছাড়ছে গ্রহণ করছে দুটোই হচ্ছে কিনা। দেখো আবার দেখাচ্ছি, এখানে জারণ সংখ্যা কত হবে? 4 + 3। যদি চেক করতে চাও দেখবে এখানে জারণ সংখ্যা হবে 6 + 5, এখানে হচ্ছে -2 মানে +2। পরিষ্কার +3 থেকে +5 যেতে গেলে ইলেকট্রন ছাড়তে হবে। ইলেকট্রন ছাড়া মানে কি বলেছি? ইলেকট্রন ছাড়লে বিজারক। একই রকম ভাবে যদি আমি গ্রহণের কথা বলি, যে এখান থেকে এইখানে গেছে অর্থাৎ 3 থেকে 2 এসেছে মানে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, জারক। তার মানে এই পদার্থ জারক বিজারক উভয় রূপে আচরণ করে। আমি আর লিখছি না, শুধু দেখাচ্ছি। SO2 এটা হচ্ছে 4, H2SO4 এটা 6। আগে দেখে নিবে জারণ সংখ্যা, এটা 0। তাহলে আমি এখান থেকে বলতে পারি +4 থেকে সালফারের +4 থেকে +6 হয়ে যাওয়া মানে -2 ইলেকট্রন। ইলেকট্রন ছাড়ছে মানে কি? বিজারক পদার্থ। একই রকম ভাবে +4 থেকে 0 হচ্ছে, 0 হওয়া মানে ইলেকট্রন গ্রহণ করছে কত? 4টা ইলেকট্রন, 4 ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে ইলেকট্রন গ্রহণ মানে জারক পদার্থ। বোঝা গেল? বোঝা গেল? আগে থেকে লিখে রেখেছি যাতে সহজে বোঝানো যায় এবং কোশ্চেনগুলো টুকে রাখা হয়েছে জন্য। অসমঞ্জস বিক্রিয়া কাকে বলে? আমি কাকে বলে পরে বলছি, আগে কোশ্চেনটা সলভ করি, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে যে কাকে বলে। এখানে ক্লোরিনের জারণ সংখ্যা 0। সোডিয়াম যৌগ মানেই +1, ভেবে লাভ নাই, সবসময় +1। আর আমরা জানি অক্সিজেন 99% -2 আর হাইড্রোজেন হচ্ছে জেনারেলি +1। তাই আমার একমাত্র টার্গেট ক্লোরিন। এখান থেকে NaCl মানে -1, NaClO3 মানে এটা দেখে নেবে 6 + 5। এটা 0 থেকে যদি -1 হয় তাকে কি বলবো স্যার? -1 মানে ইলেকট্রন একটা যোগ হয়েছে, ঘটনা হয়ে গেল বিজারণ। স্যার 0 থেকে যদি +5 হয় তাকে কি বলবো স্যার? এখান থেকে 5টা ইলেকট্রন বেরিয়ে গেছে। কটা ইলেকট্রন? 5টা ইলেকট্রন বেরিয়েছে, 5 ইলেকট্রন। তার মানে এটা হয়ে গেল জারণ। এবার আসছি অসমঞ্জস বিক্রিয়া কাকে বলে? অসমঞ্জস বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় একটি মাত্র পদার্থ থেকে, পদার্থ বলবো বা যৌগ বলবো, যৌগ থেকে জারণ এবং বিজারণ, জারণ এবং বিজারণ উভয়ই ঘটে, উভয়ই ঘটে, তাকে অসমঞ্জস বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন বলে। অসমঞ্জস বিক্রিয়া ইংরেজিতে বলা হয় ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া বলে। চলো নেক্সট এক্সাম্পলটা দেখো। তবে একটু বলে দিই যে সে দুটো রিঅ্যাকশন প্রায় সেম। এখানে এই রিঅ্যাকশনটা দেখো Cl2, এখানেও Cl2, সংখ্যাটা শুধু আলাদা মানে পরিমাণ। NOH, দেখো NOH, অ্যান্সার এইখানটা একটু চেঞ্জ আছে। তোমাদের ক্লাস 12 এর গ্রুপ 17 যখন পি ব্লক এলিমেন্ট পড়াবো সেইখানে দেখবে ভাষা যেটা লেখা আছে এই কালিতে লিখছি। এইখানে NOHটাকে, এই যে NOHটা উপরে লিখছি, এই NOHটাকে বলা হয় হট অ্যান্ড কনসেন্ট্রেট, বাংলায় লিখি নাকি গরম এবং গাঢ়। গাঢ় অ্যান্ড গরম। গরম মানে কি? গরম লেখাটা কেমন লাগছে? হট, হট অ্যান্ড কনসেন্ট্রেট। ঠিক একই রকম ভাবে এই NOHটা হবে হটের উল্টো কোল্ড আর গাঢ় উল্টো লঘু, লঘু অ্যান্ড শীতল। এই ল্যাঙ্গুয়েজটা বেশ ছন্দযুক্ত আছে, লঘু শীতল। হ্যাঁ মনে পড়ে গেছে, উষ্ণ অ্যান্ড গাঢ়, এটাকে উষ্ণ লিখে দিই, উষ্ণ, উষ্ণ গাঢ় লঘু শীতল।
এবার চাই আমরা অ্যান্সারটা কি আছে, 0 থেকে -1 সেম আগের মতোই, আর 0 থেকে এটা হবে +1। তাহলে 0 থেকে -1 মানে প্লাস ইলেকট্রন বিজারণ, 0 থেকে +1 মানে মাইনাস ইলেকট্রন জারণ। তাহলে এইটা হয়ে গেল জারণ, এইটা হয়ে গেল বিজারণ। একটা যৌগ থেকে যখন জারণ বিজারণ উভয়ই ঘটে তাকে বলা হয় ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন। আমি সেই সমস্ত বিক্রিয়াগুলোই লিখেছি যেগুলো তোমাদের পরবর্তীকালেও এই রিঅ্যাকশন গুলোই করানো হবে। এবার চ্যাপ্টার অন্য থাকবে, প্রশ্ন অন্য থাকবে, কিন্তু কোশ্চেন এইভাবেই লিখবো এবং তার ব্যাখ্যাটা আলাদা হয়তো জানতে চাইবে। হয়েছে। নেক্সট, পি নিজের মধ্যে বন্ড করেছে 0, PH3 এর ক্ষেত্রে ফসফরাসের জারণ সংখ্যা -3 আর এর ক্ষেত্রে হবে কি +1। তাহলে 0 থেকে যদি -3 বলি তার মানে 3টি ইলেকট্রন গ্রহণ করেছে, স্যার এইটাকে আমরা বিজারণ বলবো। 0 থেকে যদি +1 বলি তার মানে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, -1 ইলেকট্রন, এইটাকে আমরা জারণ বলবো। তাহলে যে যৌগ থেকে জারণ বিজারণ দুটোই ঘটে তাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলে। অসামঞ্জস্যের উল্টো একদম সামঞ্জস্য বিক্রিয়া, অসামঞ্জস্যের একদম উল্টো। খেয়াল করে দেখি এসব, এটা হচ্ছে +4, এটা হচ্ছে -2, এখানে হচ্ছে 0। তাহলে -2 থেকে 0 অর্থাৎ দুটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এইটাকে বলবো জারণ। +4 থেকে 0 4টা ইলেকট্রন গ্রহণ করেছে, এইটা হয়ে গেল বিজারণ। যারা বুঝতে পারছো না আগের ক্লাসগুলো দেখবে তাহলে বুঝতে পারবে। আমি তাড়াতাড়ি করছি যাতে এটাকে কম সময়ে শেষ করা যায়। তাহলে এখানে সামঞ্জস্য বিক্রিয়ায় কি দাঁড়াচ্ছে, যে দুটি যৌগ বা পদার্থ থেকে একটি পদার্থ তৈরি হবে, দুটি যৌগ বা পদার্থ থেকে একটি পদার্থ তৈরি হবে, সেখানে জারণও ঘটবে বিজারণও ঘটবে। তাহলে এখানে কি হবে, দুটি যৌগ বা পদার্থ থেকে একটি পদার্থ তৈরি হবে, যেখানে জারণ এবং বিজারণ দুটি ঘটবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। লাস্টে আমি একটা মোরাল লিখে দেবো যে দুটোকে বোঝার একটা সিস্টেম আছে। তাহলে এখানে KBr3 এটা হচ্ছে -6 + 1 + 5, KBr এটা হচ্ছে -1, এটা কি আছে 0, এটা কি আছে -1, এখানেও -1 Cl, কিছু নেই। তাহলে এখান থেকে +5 থেকে ব্রোমিন হচ্ছে 0, তার মানে 5টা ইলেকট্রন গ্রহণ করেছে। -1 থেকে 0 তার মানে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। স্যার সিএলটাও ধরুন, সিএলটা যদি ধরি -1 থেকে -1 কিছুই না, তাহলে এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল বিজারণ কারণ ইলেকট্রন গ্রহণ, এইটা হয়ে গেল জারণ। এবার আমি দুটোর মধ্যে একটু ছোট্ট ডিফারেন্স দিই, ডিসপ্রপোর্শনেশন এন্ড কম্প্রপোর্শনেশন। কি দেব, এনবি দিয়ে লিখছি। এনবি কি বলছে, যদি তুমি অসামঞ্জস্যের কথা বলো, অসামঞ্জস্য, তাহলে বলবো একটা যৌগ থেকে দুটি তৈরি হবে, একটি যৌগ থেকে দুটি তৈরি হবে। উৎপন্ন যৌগ দুটির মধ্যে জারণ সংখ্যা প্রথমটির জারণ সংখ্যার মাঝের জারণ সংখ্যা হবে প্রথমটির জারণ সংখ্যা। জিনিসটা ভাষার সহিত এক্সাম্পলটাকে একটু দেখি। চলো একটা এক্সাম্পল দেখা যাচ্ছে, তার জন্য কি আছে, কি আছে আমরা চাইছি ডিসপ্রপোর্শনেশন। তাহলে একটু করে যাই, আগে দেখে নিই একটু লেখাটা। লেখাটা আছে একটি যৌগ থেকে যখন দুটি তৈরি হবে, চলো একটি যৌগ থেকে দুটি তৈরি হবে, ভাষাটা আমার মনে আছে তো বার করে বলছি। একটি যৌগ থেকে দুটি তৈরি হবে, তাহলে এইটি থেকে তৈরি হয়েছে এটা এবং এটা, বলতে পি কে টার্গেট করেছি।
উৎপন্ন যৌগ দুটি জারণ সংখ্যা -3 এবং +1। উৎপন্ন যৌগ দুটি জারণ সংখ্যার মাঝে জারণ সংখ্যা হবে এটা। স্যার মাঝে বলতে কি জিনিস? মাঝে বলতে কি জিনিস? চলো সংখ্যা রেখা করি। সংখ্যা রেখা, এটা 0 +1 +2 +3 +4 -1 -2 -3 -4। বলো তো এবারে এবারে বলো তো এই জিরোটা দেখো -3 মানে এই রাশি এই ঘর n +1 এই ঘরের মাঝে আছে কিনা? মাঝে বলতে মাঝখানে নাই, মাঝখানে মাঝে বলতে ভেতরে আছে কিনা? আছে। একই রকম ভাবে তুমি ওইখানেও দেখো, এর উপরে কোশ্চেনটা খেয়াল করে দেখো, এর উপরে কোশ্চেনটা বলছি দেখো, এটা 0 আছে। 0 কি -1 +1? হ্যাঁ স্যার, কারণ আমরা -1 তারপরে 0 তারপরে +1 হয়। এর উপরেরটাও যদি দেখো তাহলেও দেখো দেখতে পেয়ে যাবে। এখানে আছে কি? এখানে আছে -1 +5 0 দেখো -1 +5 এর মাঝে -1 0 +5 বোঝা গেল? কম প্রপোর্শনেশন জাস্ট উল্টো, অর্থাৎ দুটি থেকে একটি তৈরি হবে, দুটি থেকে একটি তৈরি হবে। এই দুটি জারণ সংখ্যার মাঝে এ থাকবে, এই দুটির মাঝে এ থাকবে। সহজ কথা জানবে, সহজ একদম মনে রাখার জন্য, যেটা একটা তৈরি হবে সে হচ্ছে দুটার ঠিক মাঝে থাকবে। তৈরি হোক বা ওখান থেকে অন্য কেউ তৈরি হোক, যখন দুটো থেকে একটা তৈরি হবে, যেটা তৈরি হচ্ছে তার জারণ সংখ্যা ওই দুটার মাঝে কোনো একটা জারণ সংখ্যা হবে। কারণ এই কোশ্চেনটাই যদি আমি চেক করি সংখ্যা রেখায়, এই কোশ্চেনটাই সংখ্যা রেখায় চেক করি 0 +1 +2 +3 +4 -1 কত আছে? -2 -3। দেখো তো চেক করলে আমি -2 এবং +4 এর মাঝে 0 হয় কিনা? অবশ্যই হয়। তাহলে কম প্রপোর্শন বা সামঞ্জস্যের ক্ষেত্রে দুটি জারণ সংখ্যা থেকে একটি তৈরি হবে, ওই একটি কিন্তু এই দুজনের মাঝে থাকবে, মাঝে কোনো একটা জারণ সংখ্যা। কথা ক্লিয়ার? তাহলে আমি সামঞ্জস্যটা জাস্ট ভাইস ভার্সা লিখে দিচ্ছি, মানে উল্টো। সামঞ্জস্য ভাইস ভার্সা মানে জাস্ট অপোজিট। সামঞ্জস্য মানে কি? ভাইস ভার্সা, জাস্ট উল্টো হবে। ক্লিয়ার? এবার আসছি ইম্পর্টেন্ট কিছু জারক এবং বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভারটা আমি ইন ডিটেলস পড়াবো। ইন ডিটেলস ভেরিয়াস টাইপ আছে। এক হচ্ছে ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার। স্যার এটা তো আমাদের ফার্স্ট সেমিস্টারে হয়ে গেছে স্যার, কিছু করার নাই, হয়ে যখন গেছে তাহলে আবার দেখা হবে। ক্লাস 12 এর ফার্স্ট চ্যাপ্টার। ক্লাস 11 এর চ্যাপ্টার ছিল সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। ক্লাস 12 এর ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে সলিউশন, দ্রবণ। দ্রবণের শুরুতেও দ্রবণে লাগবে না, তো শিখিয়ে দেবো। গাঢ়ত্ব প্রকাশক রাশি আছে যেহেতু ওখানেও শিখিয়ে দেবো। তা সত্ত্বেও যদি কারো মনে হয় তাহলে কিন্তু নিট এবং জেইর যে ক্লাস আমি করাবো সেখানে তো কোনো কথাই নয়, একদম ইন ডিটেলসে শিখবে। তাহলে 3টা জায়গায় অপশন আছে, যে যেটা মিস করেছো অসুবিধার কিছু নেই, পরবর্তী এগুলো পাবে। আর যারা অলরেডি বাকি আছে তারা তো পেয়েই যাবে। চলো এখানে আমি চাই যতটুকু ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, মানে ইম্পর্টেন্ট ছাড়া বাকিটা বলছি না, একদম মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের এই চ্যাপ্টারের জন্য লাগছে সেটাই বলবো। কি আছে? কেএমএন উপরে তুল্যাঙ্ক ভার, তার জন্য একটু গাইডলাইন দিয়েছি। পটাশিয়ামের তুল্যাঙ্ক ভার, তার জন্য পটাশিয়ামের আণবিক ভর আমি ধরে নিয়েছি, ম্যাঙ্গানিজের আণবিক ভর আর অক্সিজেনের আণবিক ভর, দশমিক ভ্যালু বাদ দিয়ে একদম প্রপার ভ্যালুটা ধরেছি। আম্লিক মাধ্যম, প্রশম মাধ্যম এবং ক্ষারীয় মাধ্যম, 3টা মাধ্যম উল্লেখ করেই কোশ্চেন দেয়। আম্লিক মাধ্যমে শর্টে লিখেছি যে KMnO4 দ্যাট ইজ MnO4 মাইনাস থেকে Mn2+ তৈরি করে। প্রশম মাধ্যমে MnO4 মাইনাস থেকে MnO2 যৌগ তৈরি করে। আর ক্ষারীয় মাধ্যমে MnO4 মাইনাস থেকে MnO4 তৈরি করে। একটু খেয়াল করি, MnO4 মাইনাসের জারণ সংখ্যা যদি ক্যালকুলেশন করো +7 আসবে, তাহলে সবকটা +7 লিখে দিলাম, আমি একদম লিখে দিলাম। এবারে Mn2+ মানে যেহেতু অলরেডি এটা দিয়ে দিয়েছে, এর আর তৈরি করার কিছু নেই, কারণ একা আছে মানে ওটাই ওর জারণ সংখ্যা। তাহলে জারণ সংখ্যার পরিবর্তন আমরা লিখব জারণ সংখ্যার পরিবর্তনটা কত, চেঞ্জ, বা ইলেকট্রন সংখ্যার চেঞ্জ। বলবো 7 থেকে 5, 7 থেকে 2 হয়েছে মানে 5। স্যার প্লাস না মাইনাস বসাবো? তার কোনো চিন্তা নেই, সংখ্যাটা আমার এখানে দরকার। এখানে প্লাস মাইনাসটা বড় কথা না। এখানে জারণ সংখ্যা কত? +4। তাহলে জারণ সংখ্যার পরিবর্তন, জারণ সংখ্যার পরিবর্তন এখানে কত হবে? 7 থেকে 4 মানে 3।
চলো নেক্সট পরেরটাই লিখে দিই। এখানে জারণ সংখ্যার পরিবর্তন কত স্যার? জারণ সংখ্যা এখানে হবে +8 জারণ সংখ্যার পরিবর্তন 7 থেকে 6 হয়েছে, তার মানে 1। চলো এবার তুল্যাঙ্ক ভার কাকে বলে একটু দেখে নিই। তুল্যাঙ্ক ভার কাকে বলে আমি ডান দিকে একটু শর্টে লিখছি যে তুল্যাঙ্ক ভারকে শর্টে যদি আমি লিখি, তুল্যাঙ্ক ভারকে ধরা হয় ই চিহ্ন ধরে। আমি ডিটেলসটা 3টে অপশন আছে, যার যেটা মিস হয়েছে বাকিটা পেয়ে যাবে। তুল্যাঙ্ক ভারকে আমরা ই চিহ্ন দ্বারা ধরি, তাহলে ই সমান এম বাই এক্স ফ্যাক্টর এন ফ্যাক্টর অনেক কিছু বলা হয়, তাহলে আমি ধরলাম আমি এ বাই এক্স ফ্যাক্টর। আবার বলছি তুল্যাঙ্ক ভার একটা বিশাল জিনিস, সেখানে অনেক রকম টাইপের যৌগ আছে, সবগুলো ডিটেলস ওই যে অপশন দিয়ে আছে এখানে বলবো। এই কোশ্চেনগুলোর জন্য বলছি এক্স ফ্যাক্টর বলতে এখানে কোনটা বোঝাচ্ছি, এক্স ফ্যাক্টর বলতে ইলেকট্রন সংখ্যা বা জারণ সংখ্যার পরিবর্তন। এখানে এক্স ফ্যাক্টর বলতে জারণ সংখ্যার পরিবর্তনকে বোঝাচ্ছি বা ইলেকট্রন সংখ্যার পরিবর্তন। কথা বোঝা গেল? তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে দেখো, তাহলে এই যৌগে আম্লিক মাধ্যমে তুল্যাঙ্ক ভর ই সমান টোটাল যে আণবিক ভর কার mn k mn4, যার কথা বলবো এর বললে এর আর আয়ন বললে আয়নের, m বাই চেঞ্জ অফ ইলেকট্রন হচ্ছে 5। আমার অপশন থাকবে m/5 m/3 m/1 এই রকম অপশন থাকবে। m এর মান ক্যালকুলেশন করতে চাইলে আমরা বলে দিতে পারো, m এর মান ক্যালকুলেশন করতে চাইলে দেখো mn, তাহলে mn এর জন্য আমি বসাবো 55, অক্সিজেন 4টা আছে 4 16 64, স্যার যদি পুরোটা ধরেন পটাশিয়ামের 39 ধরে নেব, যুক্ত ম্যাঙ্গানিজের 55 এন্ড 4 × 16, এটা যা ভ্যালু আসবে সেটাই হবে আমাদের এই উপরের m। তাহলে সেকেন্ডটা বলে দিই, সেকেন্ডটা কি আছে, সেকেন্ডটা হচ্ছে চেঞ্জ হচ্ছে 3, তাহলে এখানে এই অবস্থায় প্রথম অবস্থায় তুল্যাঙ্ক ভর হবে m/3। থার্ডটা দেখে নাও, ক্ষারীয় মাধ্যমে তুল্যাঙ্ক ভর কত হবে, তুল্যাঙ্ক ভর হবে m/1। একটু খেয়াল করে দেখো তো, আমরা জানি বাম দিকটাকে বলি আম্লিক, তারপরে আসছি প্রশম, তারপরে আসছি ক্ষারীয়, কারণ আমরা মাঝখানে কি হয় 7 পৌঁছে যায়, এখান থেকে 1 থেকে শুরু করে 7 পিএইচ স্কেলের কথা বলছি একদম 14। নিচু ক্লাসে তোমরা পিএইচ স্কেল তোমাদের প্র্যাকটিক্যাল বা এরকম স্যারেরা কিনতে বলতেন প্রজেক্টের জন্য। তাহলে এইটাই কত ধরেছি +5। চলো কালারটা একটু চেঞ্জ করে দিই, এইটাই কত ধরেছি +5 নাই, চেঞ্জ হচ্ছে 5, চেঞ্জ হচ্ছে 5। দেখো ওইখান থেকে -2 করে হয়েছে 3, আবার -2 করে হচ্ছে 1, তাহলে 5 3 1, এটাও মনে রাখতে পারি, মনে রাখলে আর ক্যালকুলেশনের দরকার পড়বে না, ডাইরেক্ট অ্যান্সার। এবারে আসছি এটা, এর ক্ষেত্রে জারণ সংখ্যা চেঞ্জটা করি, এ বলছে আমার জারণ সংখ্যা হচ্ছে +6, এ বলছে +3। একটু খেয়াল করব, +6 থেকে +3 হতে গেলে চেঞ্জ কত 3, কিন্তু এইখানে ভুল হয়ে যাবে, অনেকে অ্যান্সার করে আসবে তুল্যাঙ্ক ভর ই সমান m/3, তখনই আমার একটা ডায়লগ দেওয়া হবে গলত কিয়া দেবসেনা। কি করতে হবে, যে এখানে দুটো ক্রোমিয়াম ছিল, তুমি একটার সাপেক্ষে বলেছো, দুটার সাপেক্ষে +3 সমান 6, আমার এখানে চিহ্নটা গুরুত্বপূর্ণ নয়, সেই জন্য আমি প্লাস চিহ্ন দিলাম না, তাহলে এখানে অরিজিনাল অ্যান্সার হবে ই সমান m/6। মেনলি এই কোশ্চেন গুলোই পড়ে, সেই জন্য এইভাবে করালাম, বাকিগুলো করাবো আমি ওই যে 3টা অপশন বলেছি সেই চ্যাপ্টারে। কি বললাম বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট ক্লাসের একটু প্ল্যানটা একটু বলে দিই। নেক্সট ক্লাসের প্ল্যান, নেক্সট ক্লাসে কিছু রিয়াকশন আছে যারা রেডক্স হতে পারে নাও পারে, তাহলে কিছু রিয়াকশন করাবো যারা রেডক্স হতেও পারে, রেডক্স হতেও পারে নাও হতে পারে। এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করব। তারপরে 2 নম্বর শুরু হবে, এইটা একটা একদম ইম্পর্টেন্ট পোরশন, সমতা বিধান। সমতা বিধানে কয়েকটা ক্লাস লাগবে, কিছু করার নাই, কারণ সমতা বিধান আমাদের 2 প্রকার আছে, পরের দিন ডিটেলসে বলবো। এক হচ্ছে জারণ সংখ্যা পদ্ধতি, 2 হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতি। আয়ন ইলেকট্রন পদ্ধতি, আয়ন ইলেকট্রন পদ্ধতি আবার 2 প্রকার, সে বলছে আমরা অ্যাসিড মাধ্যমে আসি,
অ্যাসিডের একটা আলাদা রুলস আছে, অ্যাসিড মাধ্যম, আর এটা হচ্ছে কি ক্ষার মাধ্যম। ক্লাসগুলো সঠিকভাবে নিয়মিত ফলো করবে, একদম ধাপে ধাপে আমি ক্লিয়ারলি কনসেপ্ট ক্লিয়ার করে যাব, যাতে বোর্ড পরীক্ষার সাথে সাথে অন্য পরীক্ষাগুলো তোমরা ভালো পারফরমেন্স দিতে পারো। কি বললাম বোঝা গেল? তাহলে এইটা আমার পরের দিনে এতগুলো হবে না, আবার শুরু করব। এই পোর্শনটা হলে এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। এইটা পড়ানোর পরে আমি কিছু কোশ্চেন সেট করাবো, যেটা প্রশ্নবিত্রা হতে পারে বা টেস্ট পেপার হতে পারে, রাইমার্টিন হতে পারে, বা মেইন যেগুলো তোমাদের এক্সামের উপর ফোকাস করে থাকবে। পড়িয়েছি পুরো ডিটেলস, আর ফোকাস থাকবে এক্সাম। কারণ বলেই দিয়েছে এই ব্যাচটা হচ্ছে আমার 11 বোর্ড বেসিসে করা হয়েছে। হলো, যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে, যদি তোমরা বুঝতে পারো, যদি তোমাদের উপকার লাগে, তাহলে ক্লাসটাকে অবশ্যই লাইক দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা ক্লাসগুলোকে নিয়মিত পেতে পারো। বেল আইকনটা দিয়ে রাখবে এবং বন্ধুদেরকেও শেয়ার করবে, তারাও যাতে আমার ক্লাসটা পেয়ে যদি তাদের উপকারে লাগে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি পেয়ে যাবে।